প্রস্টেট ক্যান্সার হচ্ছে প্রস্টেট গ্রন্থির ক্যান্সার। আর প্রস্টেট গ্রন্থিটা শুধু পুরুষেরই থাকে, মহিলাদের থাকে না, কাজে এটা পুরুষেরই ক্যান্সার। এটা থাকে পুরুষাঙ্গের নিচে গোড়ার দিকে, যেটা থেকে বীর্যের বেশিরভাগ অংশ তৈরি হয়। তো প্রস্টেট ক্যান্সার কিন্তু খুব কমন ক্যান্সার। বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় 1.6 মিলিয়ন অর্থাৎ 16 লক্ষ লোক নতুন করে এই ক্যান্সারে শনাক্ত হয়, আর প্রায় 3,66,000 লোক এই ক্যান্সারে মৃত্যুবরণ করে। বলতে গেলে লাং ক্যান্সারের পরেই এটার স্থান বিশ্বব্যাপী, তবে মৃত্যুর দিক দিয়ে লাং ক্যান্সার হচ্ছে সবচেয়ে বেশি। আর এই ক্যান্সারের বাংলাদেশের যদি আমি পরিসংখ্যান বলি, তাহলে বাংলাদেশে প্রতি বছর প্রায় 1,67,000 মতন নতুন ক্যান্সারে আক্রান্ত হয়। তার মধ্যে মাত্র 2-2,500 হচ্ছে এই প্রস্টেট ক্যান্সার। কাজে প্রথম 5টা যে ক্যান্সার সবচেয়ে বেশি হয়, তার মধ্যে কিন্তু এটা পড়ে না। এবং মৃত্যুর হার প্রতি বছরে প্রায় 1 থেকে 1,500 এরকম। কারণের মধ্যে পুরুষ হওয়াটা বেশি রিস্ক, বয়স বাড়াটা একটা রিস্ক, তৃতীয় হচ্ছে মোটা হওয়াটা রিস্ক। 2টা ক্যান্সার আছে যাদের হরমোনের সাথে সম্পৃক্ততা আছে, তার মধ্যে স্তন ক্যান্সার একটা, আরেকটা হচ্ছে প্রস্টেট ক্যান্সার। পুরুষের সেক্স হরমোন টেস্টোস্টেরনের সাথে এটার একটা সম্পর্ক আছে। আর অনেক কিছু আছে, যেমন ভিটামিন ডি, ক্যালসিয়াম। বলা হয় যে এগুলি অতিরিক্ত খেলে অনেক ক্ষেত্রেই উপকার পাওয়া যায়, কিন্তু প্রস্টেট ক্যান্সারের বেলায় কিন্তু এটা ঝুঁকি বাড়ায়। জেনেটিক কারণের মধ্যে আছে, 2-1টা সিনড্রোম আছে, আর একটা জিন আছে BRCA1, BRCA2 জিন। ফ্যামিলিতে থাকলেও কিন্তু হতে পারে। এছাড়াও BRCA1-2 জিন যাদের মিউটেশন হয়, বা লিঞ্চ সিনড্রোম নামে একটা সিনড্রোম আছে, সেগুলি থাকলে তাদের মধ্যে প্রস্টেট ক্যান্সারের ঝুঁকিটা বেশি থাকে। বয়স 40-45 পার হওয়ার পরপরই প্রস্টেট গ্রন্থিটা বাড়তে থাকে। এই বাড়ার ফলে প্রস্রাবের রাস্তাটা যেহেতু প্রস্টেট গ্রন্থির মাঝখান দিয়ে আসে, কাজেই এইখানে চাপ লেগে প্রস্রাবের বেগটা কমে যায়, অনেক ক্ষেত্রে প্রস্রাব বন্ধও হয়ে যায়। আর সিমটম যেটা বলছি সেটা এই বিনাইন এনলার্জমেন্ট এবং ক্যান্সারের কারণে বড় হওয়া প্রস্টেট একই রকমের প্রায় সিমটম হয়। যেমন প্রস্রাবটা পুরোপুরি না হওয়া, থেমে থেমে হওয়া, মনে হলো যেন প্রস্রাব করার পর কিছু অংশ প্রস্রাবটা ভিতরে থেকে গেল। শেষের দিকে এসে অনেক ক্ষেত্রে প্রস্রাব একেবারেই বন্ধ হয়ে যেতে পারে। আর প্রস্রাব এই যে থেকে যাওয়ার ফলে বারবার প্রস্রাবের ইনফেকশন হয়। এছাড়া প্রস্রাবের জমে থাকার কারণে পিছনের দিকে কিন্তু এটা যে কিডনিকে অ্যাফেক্ট করে। এছাড়া অনেক ক্ষেত্রে প্রস্রাবে রক্ত যেতে পারে। এই রক্ত যাওয়াটা কিন্তু প্রস্রাব ক্যান্সারেরই যে লক্ষণ তা নয়, কারণ ব্লাডারে ক্যান্সার হলে, ব্লাডারে পাথর হলে, অথবা প্রস্টেটে যে বললাম যে আমরা বিনাইন এনলার্জমেন্ট, সেটার ক্ষেত্রেও রক্ত যেতে পারে। এটা প্রাথমিক পর্যায়ের লক্ষণ, কিন্তু যখন এটা দূরবর্তী কোনো অর্গানে ছড়িয়ে যায়, বিশেষ করে হাড়ে ছড়িয়ে যায়, এবং প্রস্টেট ক্যান্সারটা আমাদের দেশে পার্টিকুলারলি ধরাই পড়ে অনেক অ্যাডভান্স স্টেজে, অর্থাৎ স্টেজ 4-এ, তখন কিন্তু বোনে ছড়িয়ে যায়। বোন মানে এই মেরুদণ্ডের হাড্ডিতে বিশেষ করে, এছাড়াও অন্যান্য হাড়েও ছড়াতে পারে। তার মধ্যে রিবস আছে, স্কাল আছে, পেলভিক বোন আছে, এগুলিতে ছড়াতে পারে। প্রস্টেট ক্যান্সারের যেসব লক্ষণের কথা আমি বললাম, সেসব লক্ষণ যদি একজন 40-45 বছরের ঊর্ধ্বে বয়সের পুরুষের মধ্যে দেখা যায়, বিশেষ করে ব্যাক এক এবং প্রস্রাব পাস করার যেসব সিমটম বললাম সেগুলি, তখনই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এবং ডাক্তার কি করবেন তখন? কয়েকটা জিনিস। একটা হচ্ছে কোমরের একটা এক্স-রে, তারপরে আলট্রাসোনোগ্রাফি, এবং একটা বলা হয় ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, অর্থাৎ পায়খানা রাস্তা দিয়ে আঙ্গুল দিয়ে পরীক্ষা করে দেখা যায় যে প্রস্টেটের গঠনটা কেমন। আর রক্তের একটা পরীক্ষা আছে PSA, প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। এটা প্রায় 90% উপরে প্রস্টেট ক্যান্সারের রুগীর এটা বাড়বেই। কাজেই এইটা দেখেই আমরা বুঝতে পারি এটার একটা নর্মাল ভ্যালু আছে, সেটা যদি অতিক্রান্ত হয়, এবং আরও অনেক কারণ আছে যেখানে প্রস্টেট বাড়ে, প্রস্টেটের এই PSAটা বাড়ে, সেসবগুলি যদি আমরা এক্সক্লুড করতে পারি তাহলে মোটামুটি নিশ্চিত হওয়া যায়। বাট চূড়ান্তভাবে ডায়াগনোসিস করতে গেলে আমাদের বায়োপসি করতে হয়। বায়োপসিটা সাধারণত করা হয় ট্রান্সরেক্টাল আলট্রাসোনো গাইডেড বায়োপসি, ট্রাস গাইডেড বায়োপসি বলা হয়। সো এটা করার পরে আরও কতগুলি জিনিস আছে, যেমন এটা গ্লিসন গ্রেডিং বলে একটা গ্রেডিং আছে, যেটা কতটুকু ভয়ঙ্কর সেটা দেখা যায়, এবং সেটা গ্লিসন গ্রুপিং করা হয়, গ্লিসন রিস্ক গ্রুপ করা হয়, সে অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়। স্ক্রিনিংটা খুব গুরুত্ব দেই আমরা আর্লি স্টেজে ডিটেকশনের জন্য। আর্লি স্টেজ কখন বলবো? যখন আমরা দেখি যে ক্যান্সারটা
প্রস্টেট গ্রন্থির মধ্যেই সীমাবদ্ধ আছে। পিএসএমএ পেট আমাদের দেশে যদিও এসছে রিসেন্টলি, কিন্তু এখনও অত ভালোভাবে শুরু হয়নি। এই পিএসএমএ পেট স্ক্যান প্রস্টেট ক্যান্সারের স্টেজিংয়ের জন্য খুবই প্রয়োজন। বা তা বলতে পারেন যেহেতু আমাদের দেশে নাই, তাই কি আমাদের দেশে স্টেজিং করা সম্ভব না? অফকোর্স সম্ভব। কিভাবে? আমরা বললাম যে হোল বডি এমআরআই করা যেতে পারে। হোল বডি এমআরআই মানে একদম নেক থেকে মাথা থেকে পা পর্যন্ত এমআরআই। আর একটা আছে বোন স্ক্যান। এগুলি করেই আমরা ধরতে পারি যে কোথায় কোথায় এটা বিস্তৃতি লাভ করেছে বা কোন স্টেজে আছে। প্রস্টেট গ্রন্থির মধ্যেই ক্যান্সারটা সীমাবদ্ধ থাকে, তাহলে দুইভাবে চিকিৎসা করা হয়। একটা হচ্ছে রেডিক্যাল রেডিওথেরাপি, আর একটা হচ্ছে রেডিক্যাল প্রস্টেটেক্টমি। আর যখন একটু ছড়িয়ে যায় আশেপাশে তখনও রেডিওথেরাপি দেওয়া যায়, কিন্তু তার আগে হরমোন চিকিৎসা করে হরমোন থেকে যদি ডিপ্রাইভ করা যায় তাহলে ক্যান্সার কোষগুলি জীবন্ত থাকতে পারে না। কাজেই কিছুদিন আগে যদি হরমোন দিয়ে দেওয়া যায় তাহলে এটা শ্রিঙ্ক করে যায়, কমে যায়, তখন আমরা রেডিওথেরাপি দিতে পারি অথবা রেডিক্যাল প্রস্টেটেক্টমিতে যেতে পারি। আর স্টেজ 4 হয়ে গেলে তখন আমরা দেখি যে স্টেজ 4টা কি খুব বেশি ভলিউমিনাস কিনা, অনেক জায়গা ছড়িয়েছে কিনা, অনেক হাড্ডিতে ছড়িয়েছে কিনা বা অনেক ভিসারাল অর্গানে ছড়িয়েছে কিনা, সেটার উপরও চিকিৎসা নির্ভর করে। মূলত যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রস্টেট ক্যান্সার স্টেজ 4ই আমাদের দেশে বেশি ধরা পড়ে, এবং সেই স্টেজ 4-এর চিকিৎসা হচ্ছে হরমোন আমরা বলি কম্বাইন্ড অ্যান্ড্রোজেন ব্লকেট। আমাদের যে সেক্স হরমোনের কথা বললাম সেটা অন্ডকোষ থেকে তৈরি হয়, আর কিডনির দুইটা কিডনির উপরে দুইটা গ্ল্যান্ড আছে, সুপ্রারেনাল গ্ল্যান্ড। কাজে এই দুইটা জায়গাতেই এই হরমোনটাকে যদি বন্ধ করতে পারি তাহলে আমরা এই প্রস্টেট ক্যান্সারটাকে চিকিৎসা করতে পারি সুচারুরূপে। তো দুইভাবেই করা হয় বলেই এটাকে বলা হয় কম্বাইন্ড অ্যান্ড্রোজেন ব্লকেট। আবার যদি এটা হরমোন ইনজেকশন না দিয়ে আমরা চাই, অন্ডকোষ দুটো ফেলে দিলেও কিন্তু প্রায় 80% হরমোন ডিপ্রাইভড হয়ে গেল, তারপরে শুধু একটা ট্যাবলেট দিলে ওটা কম্বাইন্ড অ্যান্ড্রোজেন ব্লকেট হয়ে যায়। এখন এইসব যে ওষুধ আছে সেগুলি সবই বাংলাদেশে তৈরি হচ্ছে এবং পাওয়া যায়। এছাড়া যখন স্টেজ 4 আসে, ভলিউম যদি বেশি হয়, রোগের ভলিউম বা পিএসএ ভেরি হাই এবং অনেকগুলি বোনে ছড়িয়ে গেছে, তখন কিন্তু আমরা এই হরমোনের সাথে সাথে আজকাল আমরা বলি ট্রিপল থেরাপি, অর্থাৎ 3 দিক থেকে এই ক্যান্সারটাকে আক্রমণ করা। তখন আমাদের এই রোগের চিকিৎসায় কেমোথেরাপি ব্যবহার করা হয়। একটা ওষুধ আছে ডোসিট্যাক্সেল, আর আরেকটা আছে ক্যাবাজিট্যাক্সেল। ডোসিট্যাক্সেল হচ্ছে প্রথম সারির ওষুধ, ক্যাবাজিট্যাক্সেল হচ্ছে পরবর্তী সারির। তো এই ডোসিট্যাক্সেল প্লাস অ্যান্ড্রোজেন ব্লকেট সব মিলে একসাথে দিলে রেজাল্ট অনেক ভালো হয়, দীর্ঘদিন পেশেন্ট সুস্থ থাকে। এই প্রস্টেট ক্যান্সারের আধুনিক চিকিৎসা বাংলাদেশে সব কিছু চিকিৎসা করা যায়। একমাত্র রোবোটিক সার্জারিটা এখনও হয়তো আমাদের দেশে শুরু হয়নি, তাও কিছুদিনের মধ্যে শুরু হবে। আর বাকি সব কিছুই আমাদের দেশে আছে। কাজেই প্রস্টেট ক্যান্সার হলেই যে বিদেশে দৌড় দিতে হবে এমন কোনো কথা নেই। আর ওই যে পিএসএমএ পেটের কথা বললাম যে নাই আমাদের দেশে, কিন্তু এটার বিকল্প হিসাবে আমরা এমআরআই হোল বডি করতে পারি, সাথে বোন স্ক্যান করতে পারি। আর চিকিৎসা যেহেতু সবই আছে, কাজেই বিভ্রান্ত হয়ে বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রত্যেক ক্যান্সারের মতোই এই ক্যান্সারের আক্রান্ত রোগীর জন্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার পরিবারবর্গ, তার কর্মস্থলের সহকর্মীরা এবং ডক্টররা, তাদের বিশেষ একটা রোল আছে। তাদের সহমর্মিতা, সহযোগিতা সব কিছু মিলিয়েই চিকিৎসার ফলাফল অত্যন্ত ভালো হতে পারে, সেই দিকে গুরুত্ব রাখতে হবে। সবাইকে সচেতন হওয়ার জন্য বলছি, যেহেতু এটা সচেতনতার মাস, প্রস্টেট ক্যান্সার সচেতনতার মাস, তাই সবাইকে সচেতন হতে বলবো। দ্বিতীয় হচ্ছে যে যাদের ফ্যামিলিতে আছে এবং ওই যে বললাম যে জেনেটিক রিস্ক আছে, যেমন BRCA1, BRCA2 এবং এই লিঙ্ক সিনড্রোম, এদের ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে আরও আর্লি এজে, অর্থাৎ 40 বছরেই এই শুরু করা যেতে পারে স্ক্রিনিংটা। স্ক্রিনিংয়ের মধ্যে শুধু পিএসএ করলেই চলে, রেকটাল এক্সামিনেশন পিএসএতে রিকমেন্ড করা হয় না।